হ্যালো এভরিওয়ান, আমার ফ্রেন্ড নাহিদ। আজকে নাহিদ অনেক বছর যাবৎ মালয়েশিয়াতে আছে স্টুডেন্ট হিসাবে। সো আজকে নাহিদের কাছ থেকে মালয়েশিয়াতে স্টুডেন্টদের লাইফ সম্পর্কে কিছু বিষয় জানবো। নাহিদ, কী অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো তুমি তো অনেক বছর যাবৎ মালয়েশিয়াতে আছো। সো এটা কয় বছর তোমার? আমি তো প্রথম 2022 সালে আসছি। ওকে। তো আমার সাথে একটা ফ্রেন্ড ছিল। আচ্ছা। 2022 সালে আমি প্রথম মালয়েশিয়াতে আসলাম। ওকে। আর সো 22, এটা হচ্ছে 25, 23, 24, 25, তো 3 বছর রানিং। জানি ওকে, তুমি ব্যাচেলর তুমি? ব্যাচেলর। ওকে, তার মানে তোমার অলমোস্ট শেষ। সো তুমি তোমার ব্যাচেলর অলমোস্ট এখানে কমপ্লিট করে ফেলছো, মানে শেষ পর্যায়ে। সো তোমার অভিজ্ঞতা কীরকম, তোমার কাছে কীরকম আসলে মনে হয় এখানে আসলে স্টুডেন্টদের জন্য ব্যাচেলর করা পড়াশোনা সব কিছু, তোমার এক্সপিরিয়েন্সটা কীরকম? আসলে মালয়েশিয়া দেশটা আসলে অনেক সুন্দর, সেটা Okay. তুমিও জানো। আর এখানে আমরা যেখানে থাকি না কেন, মানে আমাদের নিজে নিজে একটা সার্ভাইভ করা একটু কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে obviously. ফ্যামিলি ছাড়া, যেমন আমরা একটা দেশে আসছি, নতুন একটা কালচারের সাথে মিশতে সময় লাগে। পরিবেশ, নতুন পরিবেশ, নতুন কালচার, নতুন খাবার। আর এখানে তোমার সবচেয়ে বড় কষ্টটা প্রথম ফ্যাসিলিটির সমস্যাটা হয়, যেটা হচ্ছে খাবার নিয়ে। আচ্ছা। তো এখানে খাবারটা আসলে প্রথম একটু কষ্ট হয়ে যায়। ওকে। দেন তারপরে আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খাবারটা। আসলে প্রথম খাবার খাইতে তার মানে মানুষের অনেক সমস্যা থাকে, কিন্তু তোমার সবথেকে বড় সমস্যা হচ্ছে খাবার নিয়ে। সো তুমি খাবারের সমস্যাটা কিভাবে তুমি এই অতিক্রম করছো? আসলে করছি এটা প্রথমত আমি বাংলাদেশ থেকে কিছু খাবার নিয়ে যাই, কোনো নতুন কোনো স্টুডেন্ট আসলে আমি খাবার নিয়ে আসতাম। মানে বাসার খাবার তুমি সরাসরি নিয়ে আসতাম? মানে তোমার বাসায় রান্না করতো, তুমি মালয়েশিয়াতে খাইতাম? না, মানে এটা একটা লাক, এরকম লাক। মানে আমি নিজেও রান্না করতে পারতাম, যদিও তোমার রান্না ভালো, হাতের রান্না ভালো। আমি নিজেও রান্না করতে পারতাম। তো আস্তে আস্তে আরো মোটামুটি শিখছি। ওকে। এরপর এখানে বাংলাদেশে যেমন বুকিং বিনতান আছে, বুকিং বিনতান, কিন্তু এই বুকিং বিনতান ছাড়াও অনেক বাংলা রেস্টুরেন্ট পাওয়া যায়, ওইখান থেকে খাবার নিয়ে আসলে রেখে দিতাম। আর সবসময় তো আরও আসা সম্ভব হচ্ছে না, যেমন আমার ভার্সিটি আসলো, তার পাশাপাশি আমরা মালয়েশিয়াতে যারাই আছি না কেন সবাই কেন পার্ট টাইম জব টপ করে, মানে সার্ভাইভ করার জন্য। কারণ সেখানে কিন্তু আমরা যেভাবে থাকি মোটামুটি একটা এক্সপেন্সিভ আমাদের জন্য। আর মালয়েশিয়াতে কিন্তু চুজ করে এমন যে অনেক হাই ক্লাস মানুষ যে চুজ করে এরকম কিন্তু না, মিডল ক্লাস যারা আছে এটা কিন্তু চুজ করে। তো মালয়েশিয়াতে এডুকেশন সিস্টেমটা ভালোই আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে তোমার এখান থেকে আবার অন্য দেশে ট্রান্সফার হওয়া বা চলে যাওয়া, বা এই দিকটা আসলে ভালো দেখা গেছে। প্যাথওয়ে হিসাবে এই দেশটা খুবই ভালো। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে তোমার এখানে আরেকটা মানে বিষয় হচ্ছে কি, যে আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে কিন্তু একটা তোমার নিজেকে চলার মনে হয় না, আমি জানি না পারবো কি না, বাট আমি এইখানে আমি আইসিয়া জীবনে আমি অনেকগুলো দেশ ঘুরতে পারছি বা নিজে চলতে পারতেছি। কষ্ট হইলেও মানে সব কিছু আমি ম্যানেজ করতে পারার চেষ্টা করছি, অনেক কিছু শিখতে পারতেছি আর কি। তুমি মালয়েশিয়া আসার পরে তোমার লাইফের যে স্ট্রাগলগুলো আসছে তার মধ্যে আছে খাবার নিয়ে, তারপরে একটা পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এগুলো তুমি সব নিজে ডিফেন্ড করছো। এবং আজ তোমার প্রথম অবস্থায় যে সমস্যাগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে খাবারের। তো এটা তুমি মানে খুবই স্মার্টলি অনেকভাবে ম্যানেজ করছো। সো সেকেন্ড যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে তুমি মালয়েশিয়াতে আসার পরে আমি দেখছি তুমি অনেক দেশেই ঘুরছো। সো আসলে এই অভিজ্ঞতাটা কীরকম, আসলে এটা সম্পর্কে কী বলবা? ভাই, এটা আমার ঘোরাটা এখন বর্তমানে নেশায় পরিণত হয়েছে। যদিও আমি প্রচুর পরিমাণে ট্রাভেল করি, এটা আসলে এক্সপিরিয়েন্সটা মানে বইলা বোঝানো যাবে না। কারণ হচ্ছে যে একজন যদি কেউ তুমি ঘর থেকে না বেরো বুঝবে না যে ঘোরার কি মজাটা। যেমন আমি বিভিন্ন দেশে গেছি, বিভিন্ন মানুষের সাথে মিশি, বিভিন্ন কালচারে মিশি, বিভিন্ন অভিজ্ঞতা পাইছি। তো আসলে ভ্রমণ করা আমি সবাইকে বলবো যে ভ্রমণ করা উচিত, মানে অস্থির একটা অভিজ্ঞতা হয়। তুমি কয়টা দেশ ঘুরছো এই পর্যন্ত? আমি কম্বোডিয়া 2 বার, লাওস, ভিয়েতনাম, মানে মালয়েশিয়া তো আসি, মালয়েশিয়া আসি, কম্বোডিয়া 2 বার, ভিয়েতনাম, থাইল্যান্ড, লাওস, নেপাল, ভুটান, ইন্ডিয়া, মোটামুটি এইগুলো শেষ। তুমি তবে দেখা গেছে অনেক দেশ ঘুরছো। হ্যাঁ, অনেক দেশ ঘুরছো। তো নেক্সটে আরো প্ল্যান আছে অবশ্যই? অলরেডি চলতেছে কার্যক্রম, দেখা যাক, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। ইনশাল্লাহ আশা করি তুমি আরো অনেক দেশ ঘুরতে পারবা। সো আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা রমজান মাসের শেষ পর্যায়ে আসছি। সো আমাদের দেশে কিন্তু দেখা গেছে সব মানুষ একসাথে একত্রিত রমজান পালন করি আমরা। ঈদের একটা আলাদা আমেজ আছে,
মানে ভাইবটা অন্যরকম। কিন্তু এই মালয়েশিয়াতে আসার পরে নতুন নতুন মানুষ, একটা ডিফারেন্ট কালচার, একটা মিক্স কালচার আর কি। সো এই সব কিছু মানায় তোমার কাছে আসলে রমজানটা কীরকম মনে হয়? মানে রমজানটা বলতে ভালো একটা প্রশ্ন করছো। যদি ওরা মানে কি বলবো, মানে আমার বলতে অনেক কষ্ট লাগতেছে, কারণ হচ্ছে কি মালয়েশিয়াতে মুসলিম কান্ট্রি, কিন্তু ওদের কালচারটা অনেক ডিফারেন্ট। এখানে মসজিদ একটু অনেক ট্রাফ হয়ে যায়, সেটা তুমি জানো। মানে অনেক দূরে দূরে, কিন্তু মানে তোমার পার্সোনাল যদি তোমার গাড়ি না থাকে তাহলে মসজিদ পাওয়াটা একটু কষ্ট হয়ে যায়। আর বাংলাদেশের জীবনে অনেক মানে রমজান মাসটা জীবনে ঈদের মতন, ঈদ আইসা বসছে এরকম একটা আমেজ আসে। সবাই একটা ইফতারি একটা আয়োজন করে, বা আজান সেহরি খাওয়া, মা বাবা রমজান মাসে জীবনে আমরা সন্ধ্যার সময় থেকে শুরু করে খাবার রান্না করে শুরু করে, এরপর আমরা ঘুমায় যাই, মা বাবা ডাকতেছে, আর রমজান মাসে ঘুম থেকে উঠুন, সেহরি করার সময় এগুলো মিস করি। এখানে আসলে এখানে ইফতারি করার সময় আজানটা দিতেছে, এটা শুনতে অনেক কষ্ট হয়ে যায় আর কি। আসলে ডেফিনেটলি এটা আলাদা একটা দেশ, আলাদা একটা পরিবেশ, সো এক্সপিরিয়েন্সগুলো ডিফারেন্ট হবে। সো সব কিছুর সাথে মানে আমাদেরকে চলতে হবে, এটাই হচ্ছে আসলে লাইফের স্ট্রাগলটা আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু জানতে পারছি তোমার কাছ থেকে। আশা করি আরেকদিন তোমার সাথে অন্য কোনো বিষয় আলাপ হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।